দেশকে আপনি ঠান্ডা করেন, আপনার মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে, রাস্তায় বেরোতে পারে না, এইখানে রামদাও নিয়ে ঘুরে, ওইখানে ছুরি নিয়ে করে, ওইখানে হুমকি দেয়, ওই জায়গায় ফোন করে যে আসতে পরে খুন করে ফেলাবো, 2 ঘন্টার মধ্যে খুন করে ফেলাবো। এগুলো হচ্ছে, আমি নিজেই তো ভিকটিম। ট্রাম্প একটা রহস্যের সৃষ্টি করলেন লাস্ট মোমেন্টে, অনেক কথার মধ্যে, যে $29 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় 300। ডোনাল্ড লুয়ের এবং মিস্টার পিটার ডি হাসের, কিন্তু তারা যে আমেরিকার একটা অর্থ নিয়ে বা ডিপ স্টেট পলিসির আওতায় শেখ হাসিনাকে তারা পরিবর্তন করতে চান তাদের নিজস্ব স্বার্থে, এটা আমরা বুঝতে পারিনি। ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় না আসতেন এবং তিনি যদি এই সকল ডোনাল্ড লু, পিটার ডি হাস এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতেন এবং ডিপ স্টেটের যে সকল গুপ্ত কথা সেই সকল কথা যদি প্রকাশ না করতেন, আমরা হয়তো জানতেও পারতাম না। এবার প্রেসিডেন্ট ট্রাম্প নতুন একটা সিদ্ধান্ত এবার ডোনাল্ড ট্রাম্প তিনি নতুন একটা গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। বাংলাদেশে নাকি $29 বিলিয়ন এসেছে, নাম কোনো কোম্পানি নেই, অর্থাৎ বাংলাদেশের টাকায় 350 কোটি টাকা। এই টাকা অনেকে মনে করতেছে হাসিনা পতনে খরচ করা হয়েছে। বিদেশক এটা বলেছেন অনেকে আলোচক, কিন্তু এটা কোথায় খরচ করা হয়েছে বা কিভাবে নেওয়া হয়েছে এটা এখনো পর্যন্ত স্পষ্ট। হবে 350 কোটি টাকা বাংলাদেশে এসেছে, যার যেই কোনো এনজিও কোনো হুদিস নেই। তো এটা কারা হতে পারে? এনজিও বলতেই তো আমরা ডক্টর ইউনুসকে চিন্তা করি, ডক্টর ইউনুসের মাধ্যমে টাকা এসেছে এই আন্দোলনে খরচ করার জন্য। এই বিষয়ে নিয়ে একটা আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। আশা করি বুঝতে পারবো যে হাসিনা পতনে কি আমেরিকার হাত আছে কিনা, আমেরিকা কি টাকা দিয়ে এই দেশের আন্দোলনে সহায়তা করেছে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর একের পর এক প্রলয়ঙ্কারী ঘটনা ঘটিয়ে যাচ্ছেন। নিজ দেশের অভ্যন্তরে এমন সব যুগান্তকারী সিদ্ধান্ত তিনি নিচ্ছেন যা কিনা পুরো মার্কিন সাম্রাজ্যের 100 বছরের ইতিহাসকে রীতিমতো ওলটপালট করে দিয়ে যাচ্ছে। তার অনেক সিদ্ধান্ত আন্তর্জাতিক ব্যাপারে, সেটি মধ্যপ্রাচ্য, ইউরোপ, ল্যাটিন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া থেকে শুরু করে একেবারে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের রীতিমতো ভাগ্য নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। এবং তিনি এই সময়টিতে এসে তার জিদ আমেরিকা ফার্স্ট এবং তার টার্গেট যে কোনো মূল্যে আমেরিকার স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে এবং অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করা যাবে না। এবং এই কাজ করতে গিয়ে তিনি দীর্ঘদিনের বিশ্বাস এবং দীর্ঘদিনের যে ঐতিহ্য সব তছনছ করে ছেড়ে দিয়েছেন। ইতিমধ্যেই সিআইএর অসংখ্য লোকের চাকরি গিয়েছে, সরকারি বহু কর্মকর্তাদের নিয়োগ তিনি বাতিল করেছেন। অনেক দেশে তার যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ তিনি বন্ধ করে দিয়েছেন। এমনকি জাতিসংঘ থেকে তিনি তার সদস্যপদ, কয়েকটি প্রতিষ্ঠান থেকে তার সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছেন। অনেকগুলো প্রতিষ্ঠানে তারা নিয়মিত অনুদান দিতেন, খুব ব্যাপক আকারে অনুদান দিতেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে আরও কয়েকটি প্রতিষ্ঠান, সেখান থেকে তারা সকল সাহায্য প্রত্যাহার করে নিয়েছেন। এবং আরেকটি ভয়ানক ব্যাপার হলো, নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য তারা বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এবং সেই রাজনীতিকে কলুষিত করার জন্য, প্রভাবিত করার জন্য এবং সেই সকল দেশের সরকার পরিবর্তনের জন্য তাদের একটা গুপ্ত পরিকল্পনা ছিল, যেটিকে আমেরিকার ভাষায় বলা হতো ডিপ স্টেট। তো সেই ডিপ স্টেট পরিকল্পনার অধীন তাদেরই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইউএসএআইডি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাহায্য সংস্থা, এই প্রতিষ্ঠানটির মাধ্যমে হাজার হাজার কোটি মার্কিন ডলার, হাজার হাজার কোটি মার্কিন ডলার বিশ্বের বিভিন্ন দেশে তারা নিয়মিত খরচ করতেন। এখন আমাদের এই বাংলাদেশে এবং ভারতে ডিপ স্টেটের ভূমিকা কি, এগুলো নিয়ে অনেক আগের থেকে আলোচনা হচ্ছিল।
এবং শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি অনেকটা ঠোঁটকাটা স্বভাবের মানুষ ছিলেন। ফলে তিনি খোলামেলাভাবে সব কথাই তিনি বলে দিতেন যে আমার কাছে এখন এই সেন্ট মার্টিন চাচ্ছে, আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে তারা আমাকে ক্ষমতায় রাখবে, আর সেন্ট মার্টিন না দিলে ক্ষমতায় রাখবে না। এরপর ইমরান খান যখন ক্ষমতাচ্যুত হলো তিনি একেবারে সরাসরি ডোনাল্ড লু নামক একজন ব্যক্তিকে আঙ্গুলে নির্দেশ করে বললেন তার চক্রান্তে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান সেনা গোয়েন্দা সংস্থা ISI তারা অর্থ বিনিয়োগ করে তারা এই ইমরান খানের সরকারকে তারা হটিয়ে দিয়েছে। এবং ইমরান খানকে পার্লামেন্টারি কুয়ের মাধ্যমে সেই ডিজেল মাওলানা নামক জনক মাওলানা ফজলুর রহমান সেই গ্রুপকে খেপিয়ে দিয়ে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে খেলা খেলেছে এবং ইমরান খানকে যেভাবে জেলে নিয়েছে সেই বিষয়টি শেখ হাসিনার জন্য একটা অশনি সংকেত ছিল। ফলে ইমরান খানের পতনের পর শেখ হাসিনার পতনের প্রহর তিনি গুনছিলেন এবং ডোনাল্ড লু খুব ঘন ঘন বাংলাদেশে আসছিলেন এবং ডোনাল্ড লু যেই কয়বারই বাংলাদেশে এসেছিলেন সেই কয়বারই বাংলাদেশে রীতিমতো লু হাওয়া বয়ে গিয়েছিল, কম্পন শুরু হয়েছিল রাজনীতির অঙ্গনে এবং তিনি অনেকটা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়েও ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি এসে শেখ হাসিনার একেবারে দক্ষিণ হস্ত মিস্টার সালমান এফ রহমান তার সঙ্গে বৈঠক করেছেন, আমেরিকাতে বৈঠক করেছেন, তার বাসায় বনানীতে বৈঠক করেছেন, গুলশানে বৈঠক করেছেন, বাসা এবং অফিস দুটোই গুলশানে অবশ্য, বনানীতে নয়, সেখানে বৈঠক করেছেন। এরপর USAIDর যে সকল NGO রয়েছে বাংলাদেশে সে সকল NGO কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে মিস্টার পিটার ডি হাস যেভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশে ঘুরে বেরিয়েছেন এবং দুই হাতে অর্থ ব্যয় করেছেন সেই রোহিঙ্গাদের মধ্য থেকে শুরু করে রাজনৈতিক দল, বিভিন্ন NGO, এরপর বিভিন্ন রকম গবেষণা প্রতিষ্ঠান তাদেরকে যেভাবে অর্থ দিয়ে টাকা দিয়ে শেখ হাসিনা সরকারের জীবনকে তছনছ করে ছেড়ে দিয়েছে, তখন আমরা আসলে সাধারণ যারা জনগণ আমরা আমেরিকার পক্ষ অবলম্বন করেছি, অনেকেই আমেরিকার পক্ষ অবলম্বন করেছি এবং আমি নিজেও উচ্ছ্বসিত প্রশংসা করেছি মিস্টার ডোনাল্ড লুয়ের এবং মিস্টার পিটার ডি হাসের। কিন্তু তারা যে আমেরিকার একটা অর্থ নিয়ে বা ডিপ স্টেট পলিসির আওতায় শেখ হাসিনাকে তারা পরিবর্তন করতে চান তাদের নিজস্ব স্বার্থে, এটা আমরা বুঝতে পারিনি। ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় না আসতেন এবং তিনি যদি এই সকল ডোনাল্ড লু, পিটার ডি হাস এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতেন এবং ডিপ স্টেটের যে সকল গুপ্ত কথা সেই সকল কথা যদি প্রকাশ না করতেন আমরা হয়তো জানতেও পারতাম না। এখন যেটি আমরা জানতে পারছি সেটি হলো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তার পূর্বসূরি মিস্টার জো বাইডেন তার সরকার এই বাংলাদেশে $29 মিলিয়ন 29 অর্থাৎ $29 মিলিয়ন বাংলাদেশি টাকায় মোটামুটি 350 কোটি টাকা খরচ করেছে ডিপ স্টেটের নামে। এবং আরও একটা উল্লেখযোগ্য কথা, ভয়ানক কথা, সেটি হলো তারা যে এই অর্থ কেবল ঢাকাকে দিয়েছে তা নয়, প্রায় সমপরিমাণ বা একটু বেশি $31 মিলিয়ন অর্থাৎ $450 কোটি টাকা তারা দিয়েছে দিল্লিকে। এবং আরও আশ্চর্য ব্যাপার হলো যে দিল্লির অভ্যন্তরীণ রাজনীতিতে এই টাকা খরচ করার কোনো প্রয়োজন ছিল না, দরকার ছিল না। এর কারণ হলো সেখানে নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিলেন এবং নরেন্দ্র মোদী গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং সেখানে যে হেডের উপর এই টাকাটা খরচ করা হচ্ছিল সেখানে সেই সকল শিরোনাম বা সেই সকল হেডের কোনো কার্যকারিতা নেই। এখন বলা হচ্ছে যে বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনে যে $29 মিলিয়ন খরচ করা হয়েছে এবং ভারতে যে $31 মিলিয়ন দেওয়া হয়েছে, এটা 31 অথবা 21 দুটোর একটা, এই টাকাও মানে USAID দিল্লি তারা বাংলাদেশে খরচ করেছে। অর্থাৎ কৌশলগত কারণে হয়তো তারা সরাসরি দুটো
অ্যামাউন্ট, অর্থাৎ 21 মিলিয়ন বা 31 মিলিয়ন প্লাস বাংলাদেশের 29 মিলিয়ন, এই দুটো একত্রে বাংলাদেশের জন্য খরচ তারা হয়তো করতে পারেনি টেকনিক্যাল কারণে। এই জন্য টাকাটা তারা দিল্লি ইউএস এইডকে দিয়েছে আর বাংলাদেশ ইউএস এইডকে দিয়েছে। বাট দিল্লি ইউএস এইড এটা আবার তাদের যে সকল সোর্স আছে, দিল্লির যে সকল থিঙ্ক ট্যাঙ্ক আছে, সে সকল থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে তারা বাংলাদেশে সেই টাকা খরচ করেছে। ফলে শেখ হাসিনার জামানাতে আমরা একই সময় যেমন দেখেছি যে দিল্লি শেখ হাসিনার পক্ষে কথা বলেছে, কিন্তু আনন্দবাজার থেকে শুরু করে আরও অনেক গণমাধ্যম, ভারতের প্রথম শ্রেণীর গণমাধ্যম, তারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে। এবং দিল্লির অনেক থিঙ্ক ট্যাঙ্ক, অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা নিয়মিত বাংলাদেশে আসতো এবং তারা ঢাকা ক্লাবে বসে বা এখানে বিভিন্ন সভা সমিতি সেমিনার করে অথবা গান বাজনা করে ঢাকা ক্লাবে বিভিন্ন রকম অনুষ্ঠান করে এই সরকার বিরোধী অর্থাৎ শেখ হাসিনা বিরোধী চক্রান্ত তারা চালিয়ে যেত। তো এই হলো মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রে যে নতুন সরকার বসেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সরকার, সেই সরকারের কর্মকাণ্ড, কথাবার্তা এবং বাংলাদেশে ডিপ স্টেটের যে কর্মকাণ্ড তা নিয়ে মোটামুটি খবর। এখন প্রশ্ন হলো যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার এই বক্তব্যের এই জায়গা থেকেই থেমে থাকবেন নাকি আরও একটু এগোবেন? যদি তিনি আরও একটু এগোন এবং বলে দেন ইউএস এইডের মাধ্যমে যে সেই টাকা কাকে কত টাকা দেওয়া হয়েছে, যেমন বাংলাদেশে সরাসরি যে 350 কোটি টাকা দেওয়া হয়েছে বা ভারতের মাধ্যমে যে টাকা বাংলাদেশে এসেছে, সেই টাকা মূলত কোন কোন খাতে খরচ হয়েছে, বছর ওয়ারি কোন বছরে কত টাকা খরচ হয়েছে এবং সেই সকল টাকা কোন কোন প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। বিশ্বাস করেন এই কথা যদি বলে দেওয়া হয়, বাংলাদেশে আবার নতুন আরেকটা গৃহযুদ্ধ হবে, আরেকটা ভয়ানক যাকে বলা হয় বিশৃঙ্খলা তৈরি হবে। এবং যে সকল লোক আমেরিকার টাকা খেয়েছে এবং আমেরিকার টাকা নিয়েছে, ডোনাল্ড ট্রাম্প যদি তাদের নাম বলে দেয়, তাহলে যে বুলডোজার 32 নম্বরে গিয়েছে, এরকম অনেক বুলডোজার যারা আমেরিকার টাকা খেয়েছে তাদের বাড়িঘর খুঁজতে থাকবে এবং জনগণ তাদেরকে পেটানোর জন্য, তাদেরকে মব তৈরি করার জন্য, তাদেরকে একেবারে বুলডোজার দিয়ে পিছিয়ে পড়ার জন্য কিন্তু জনগণ আবার তাদের পিছনে ছুটবে। তো হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কর্মকাণ্ড কেন করলেন বা এই ধরনের কর্মকাণ্ড কেন তিনি করতে যাচ্ছেন? এখানে নানা রকম ব্যাখ্যা থাকতে পারে, বিবৃতি থাকতে পারে। প্রথম কারণটা হলো যে মিস্টার জো বাইডেন যে কর্মকাণ্ডই করেছেন তিনি তার বিরুদ্ধ করতে চাচ্ছেন। 2 নম্বর হলো ডিপ স্টেটের মাধ্যমে যে পরিবর্তন ঘটানো হয়েছে, যেটি ডোনাল্ড ট্রাম্প পছন্দ করছেন না, তিনি এখানে তার ভিন্ন কৌশল অবলম্বন করতে চাচ্ছেন এবং তার পছন্দের মানুষকে তিনি এই জায়গাতে সুবিধাজনক অবস্থানে দেখতে চাচ্ছেন। তৃতীয়ত ডিপ স্টেটের মাধ্যমে যে টাকাগুলো খরচ হয়েছে তার দৃষ্টিতে এটি অপচয়, যারা নিয়েছে তারা ট্রাইটর, মুনাফেক, দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে তারা কাজ করেছে। কাজেই এ সকল ট্রেইটর যারা বাংলাদেশে বসে বাংলাদেশের টাকা খেয়ে আমেরিকার স্বার্থ সার্ভ করতে পারে, এই সকল ট্রেইটর যে কোনো মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে তারা চলে যেতে পারে এনি টাইম। তো সেটি যদি আরও 6 মাস পরে হয়, 1 বছর পরে হয় এবং তখন যদি মিস্টার জো বাইডেন বলার চেষ্টা করেন, তখন হয়তো অনেকে বিশ্বাস করবে না। কিন্তু এখন পরিবেশটা এত ঠান্ডা, এত চমৎকার এবং সেই সকল ট্রেইটর যারা আমেরিকার টাকা খেয়েছেন তারা এখনও চীনের পকেটে ঢুকতে পারেননি, এখনও ভারতের পকেটে ঢুকতে পারেননি, এখনও নিজেদের যে অবস্থান সেটি পাকাপোক্ত করতে পারেননি। তো কাজেই এই মোক্ষম সময়কে ব্যবহার করে তিনি যদি তাদের নাম, ধাম, ঠিকানা, টাকার পরিমাণ, অর্থের পরিমাণ ইত্যাদি প্রকাশ করে দেন, বিশ্বাস করেন আগস্ট মাসের 5 তারিখে যা কিছু খুন করে ফেলানো, 2 ঘন্টার মধ্যে খুন করে ফেলানো, এগুলো হচ্ছে। আমি নিজেই তো ভিকটিম। ট্রাম্প একটা রহস্যের সৃষ্টি করলেন লাস্ট মোমেন্টে অনেক কথার মধ্যে, যে $29 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় 352 কোটি টাকা। এটা একটা বড় ধরনের ফান্ড। ওনার কথার মধ্যে কয়েকটা এলিমেন্ট আছে। একটা হচ্ছে যে ফার্ম বা এনজিও, এটা মাত্র 2 জন ব্যক্তি, অর্থাৎ উনি বলতে চাচ্ছেন খুব ছোট। দ্বিতীয় কথা উনি বলছেন যে এটা আননোন, কেউ তার কথা এটা জানতো না, এই একটা কথা বলছেন। আর একটা কথা যে বোঝা যায়, ইমপ্লাই হয় যে এটা হঠাৎ করে সৃষ্টি হয় নাই, কারণ এই ফার্মটা এখানে $10,000, ওখানে $10,000
করে পেত। অর্থাৎ হুম এই ইসের থেকে যেটা ফুটে ওঠে, এটা ছোটখাটো একটা, খুব ছোট একটা এনজিও, হুম যে এরা বিভিন্ন জায়গা থেকে অনুদান পেত, $10,000, এখানে তো $10,000, এবং হঠাৎ করে তারা $29 মিলিয়ন চেক পেয়ে গেছে, চেক। এবং হুম তারা এখন বেশ রিচ। তারপরে তো উনি ওনার ক্যারেক্টারিস্টিক ওয়েতে বলছেন যে তারা এখন খুব ধনী হবে, বিজনেস ম্যাগাজিনে তাদের নামটা উঠবে। তো এইখান থেকে যেটা বোঝা যায় যে সে কাগজ দেখে বলছে, অর্থাৎ বিষয়টা সত্য। তো এখন ছোট এনজিও গুলি কারা, এবং তার মধ্যে দেখতে হবে যে হুম আহ, আমেরিকার সাথে যাদের একটা ভালো সম্পর্ক আছে সেই ধরনের এনজিওই হবে। হুম আমেরিকার সাথে যেসব এনজিও সম্পৃক্ত আছে, যেমন ধরেন আপনার সুজন বলেন, হুম যে ডক্টর মতিউল আলম মজুমদার, আমি নাম ধরেই বলি কারণ হুম। তাতে হবে। কিন্তু উনার এনজিও তো অচেনা না, এবং ট্রাম্পের এটার সাথে খাপ খায় না, কারণ ওনার এনজিও অনেক রাইট, বড়, ওরা যে অনেক হাঙ্গারপুরে। বড় বাংলাদেশের। হ্যাঁ, আহ, তৈরি। হ্যাঁ, হুম। সুতরাং দুজনের ট্রাম্পের না, অন্তত পক্ষে দুজনের না এটা। হুম। দুজনের না এটা, এবং এটা আননোনও কিছু না। সুতরাং আমরা তাকে এলিমিনেট করতে পারি, তাকে আমরা এলিমিনেট করতে পারি। মানে এবং যে আমাদের বড় সন্দেহের তালিকা থেকে। হুম সন্দেহ তালিকা থেকে এক ধাক্কায় আপনি এলিমিনেট করে ফেলতে পারেন। এবং আরেকটা আসে, যেটার আমি এক সময় চেয়ারম্যান ছিলাম, সিজিএস। সিজিএস কেও এলিমিনেট করা যায়, কারণ সিজিএস এর স্টাফ দুইজন না, কমপক্ষে 50 জন স্টাফ, এবং এটা একেবারে আননোন না, ইট ইস এ নোন। সুতরাং ইউ ক্যান এলিমিনেট দ্যাট অলসো, যে এটা ট্রাম্পের ইসের সাথে মিলে না। আমি মানে এই প্রসেস হ্যাঁ, অফ এলিমিনেশনে রাইট, দিয়ে চমৎকার। যাচ্ছি। হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা, কি কি বাকি থাকে? এরপরে এরপরে হ্যাঁ, হতে হবে কি, যে আমেরিকান এমবাসির সাথে বা আমেরিকান গভর্নমেন্টের সাথে যাদের সম্পৃক্ততা আছে, পলিটিক্যাল বিষয়গুলি নিয়ে যাদের সম্পৃক্ততা আছে, যেমন আপনার অধিকার, আপনি যদি হুম, দেখেন যে অধিকার, অধিকার কিন্তু আমেরিকান এমবাসির সাথে তাদের একটা সম্পর্ক ছিল, এটা সবাই জানে। এবং হুম, অধিকার খুব বড় অর্গানাইজেশন না। সুতরাং অধিকারের দিকে অঙ্গুলি কিছুটা হলেও ই করা ট্রাম্পের সাথে মিলে যায়, মিলে যায়। আর একটা অর্গানাইজেশনের সাথে মিলে যায়, সেটা হচ্ছে তারা আবার ই নিয়ে কাজ করে, নদী টদী নিয়ে কাজ করে, সেটা হচ্ছে বেলা, এই যে বর্তমানে রিজওয়ানা, সৈয়দা রিজওয়ানা হাসানেরই। তারও কিন্তু ছোট এনজিও, তার মাত্র একজন স্টাফ, সে আর একজন নিয়ে দুইজন, এই দুইজনেরই সে তারটা মিলে যায় একেবারেই। সুতরাং আপনি যদি বলেন হ্যাঁ। আহ, তার এই যে মানে আমি একটা রহস্য, এই দুজনে আবার সব বর্তমানে উপদেষ্টা। হ্যাঁ বর্তমানে উপদেষ্টা, বর্তমানে উপদেষ্টা হওয়ার, টাকা পাওয়ার সাথে উপদেষ্টা কন্ট্রাডিক্টরি তো না, বরং রাইট রাইট কমপ্লিমেন্টারি, রাইট। বরং কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি। সুতরাং আহ, এই যে আমার মানে ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু আমি এনজিওদেরকে চিনি, এনজিওদের শুনি কথাবার্তা, তাতে আমার এই দুইটা এনজিও আছে, এবং দে শুড কাম ফরওয়ার্ড, এবং বলা উচিত যে আমাদের যত ফাইন্যান্স আছে ওদের ব্যাংক অ্যাকাউন্ট করে চেক করে দেখো। তা না হলে পাবলিকের মনে একটা সন্দেহ হবে। আমি যেমন ওপেনলি বললাম, অনেকেই কথাগুলি বলতেছে, আমিও কিছু দু একটা কল পাইছি। সেই জন্য এই যেহেতু আমি দু একটা কল পাইছি পত্র পত্রিকা থেকে, সেই জন্য আমি জিনিসটাকে খোলাসা করলাম যে কারা হতে পারে, কারা হতে পারে না। এটার হতে জাস্ট স্পেকুলেশন। কেউ মানে এটাকে মানে পার্সোনাল অ্যাটাক ওই ঠিক হিসেবে আছে, এটা আমরা জাস্ট, নেবেন না। যেহেতু যেহেতু ডোনাল্ড ট্রাম্পও তো নাম বলেননি, তিনি তো বলেছেন দুইজনের। হুম। ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প তো নামও বলেন, সে কারণে আমাদের সন্দেহ তো হতেই পারে কারা হ্যাঁ, ট্রাম্প একটা একটা মানে ওই পিনাকি আইডিয়া যেমন দিয়েছে। ওদিক থেকে গন্ডগোল পাকাই দিতেছে, নানাবিধ কথা বলে প্যারিস থেকে, এবার ট্রাম্প সাহেব ওয়াশিংটন থেকে আরেকটা এই মানে সৃষ্টি করে ফেললেন। এই এখন জানা যাবে ডেফিনেটলি এতগুলি টাকা, এবং ট্রাম্প যখন বলছে এটা বের হয়ে আসবে টুডে অর টুমরো, ডেফিনেটলি ইট উইল বি বুকস রিভিলড। ম্যাগাজিনেও নাম আসবে কিছুদিন পর, দেখি। জি। যে বাকি জি। রইল আপনার যে অবস্থা দেখতে পাচ্ছেন বর্তমানে সারা দেশে, আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি, পাশাপাশি হত্যা, ছিনতাই, রাহাজানি, এবং বিশেষ করে আপনার যে সার্বিক অবস্থা আইন শৃঙ্খলার এই অবনতি হওয়ার পেছনের কারণ কি বলে মনে করেন হঠাৎ করে এভাবে চতুর্দিকে? না, হঠাৎ করে না, এটা গ্রাজুয়ালি আপনার খুব খারাপের দিকে যাচ্ছে।
এবং চলে গেছে অলরেডি, খুবই খারাপ অবস্থায় চলে গেছে। এটার একটা কারণ হচ্ছে যে সরকার তো খুব দুর্বল, যতটা দুর্বল তার থেকে বেশি দুর্বল বলে প্রতীয়মান হয়, লোকে দুর্বল ভাবে। আর এদের যে স্ট্রং একটা অ্যাকশন নেওয়া উচিত ছিল, অর্থাৎ যারা এইসব মাস্তানি, যারা এইসব খুন খারাপি রাহাজানি, জমি দখল চাঁদাবাজি এগুলি করছে সারা বাংলাদেশ ব্যাপী, তাদের বিরুদ্ধে ওনারা কোনো অ্যাকশন নেয় নাই। ওনারা কতগুলো বৃদ্ধা, বৃদ্ধই বলবো, বৃদ্ধ কতগুলি নেতাকে ধরছে, তাদেরকে আনে, বাসে করে আনে, তারা আবার হাসি তামসা খুনসুটি করতে করতে আবার চলে যায়। আহ, এটা তো কোনো কথা না। কথা হচ্ছে কি, এরা তো আছেই, এরা তো মাস্টার মাইন্ড। কিন্তু আসল হচ্ছে যে, ধরুন আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দেই। আওয়ামী হুম লীগের যারা কমিটিতে ছিল, বিভিন্ন স্তরের কমিটি, যেমন আপনার জাতীয় কমিটি, তারপরে কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, আপনার সাংগঠনিক 75টা সাংগঠনিক ডিস্ট্রিক্ট আছে, তারপরে আপনার 400-500 মতো উপজেলা কমিটি আছে, 130-140টা থানা কমিটি আছে, আহ, হুম মহানগর কমিটি আছে, আহ, আপনার ইউনিয়ন কমিটি আছে, এবং হুম সারা বাংলাদেশে তাদের ওয়ার্ড কমিটি আছে। এই এক একটা কমিটিতে কোথাও 51 জন, কোথাও 69 জন, কোথাও 71 জন করে মেম্বার, প্লাস অফিস বিয়ার, দেয়ার অফিস বিয়ার। যে আপনি, একটা রেয়ার ঘটনা যে কমিটিতে ঢুকছে, টাকা পয়সা দিয়ে হোক, তদবির করে হোক, কিন্তু কোন রকমের দুর্নীতি, এই জমি দখল করা, কিংবা জমি বিক্রি হলে সেখানে দালালি করা, কিংবা কাউকে জেলের মধ্যে ঢুকাই দিয়ে ছাড়াই আনা, টাকা নেওয়া, এটা করা সেটা করা, খুন খারাপি সহ সকল রকমের চাঁদাবাজির সাথে জড়িত থাকে নাই, এরকম হয়তো 5টা লোক আপনি পাবেন। 5টা লোক পাবেন কিনা সন্দেহ, 5টা লোক পাবেন কিনা সন্দেহ, এরকম একটা অবস্থা। এই লোকের সংখ্যা কত জানেন আওয়ামী লীগের? এক্স্যাক্টলি আমি বলে দিতে পারি, 25,12,000। এই যে অফিস বিয়ারার, শুধু আওয়ামী লীগের 25,12,000। এখন আসে যুবলীগ, তাদেরও হুম কিন্তু ওয়ার্ড লেভেল পর্যন্ত আছে। আপনি আসেন স্বেচ্ছাসেবক লীগ, আপনি আসেন মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, এখন কত লীগ আছে একেবারে বাংলাদেশের রুট লেভেল পর্যন্ত বিস্তৃত, প্রত্যেকেই অপরাধের সাথে জড়িত। তাদের কয়জনকে আপনি ধরছেন? আপনি ধরেন নাই। এইসব লোকগুলি তো বসে নাই, তার টাকা আছে, সেই টাকা দিয়ে তারা বাসস্থান পালতেছে, জমি, তারাও এখনো জমি ঘাট দখল করে, এখনো তারা লুটপাট করায়। এইসবের পেছনে তো এই লোকগুলি আছে, দে আর দ্য ক্রিমিনালস। আপনি তাদেরকে ধরবেন না, আবার মনে করবেন আইন শৃঙ্খলা ভালো হয়ে যাবে। এটা তো ইনুস সাহেব এবং তার টিম টিম এখানে সম্পূর্ণভাবে একেবারে আপনার বালক না নাবালকের মতো তাদের মানে আহ, আহ, হয়েছে, মানে অ্যাটিটিউড বা অ্যাপ্রোচ হয়েছে একেবারে। তারা এই ডিস্ট্রিক্ট লেভেলে ট্রাইব্যুনাল করে হোক, যেভাবে হোক, তারা কি কোনো লোক ধরছে? উপজেলা লেভেলে ধরছে? ধরে না। এগুলো তো ক্রিমিনাল। তো আপনার আওয়ামী লীগের, ইউনিয়ন আওয়ামী লীগের যে চেয়ারম্যান বা সেক্রেটারি, সেগুলি কি ভালো লোক? যদি ভালো লোক হয় তাদেরকে নিয়ে আসেন। ভালো লোক হলে তাদেরকে আপনার আমি তাকে স্যালুট করব, এই কারণে যে এত দুর্নীতির মধ্যে তারা ভালো রয়েছে। আপনি পাবেন না এই হুম 25 লক্ষ সাথে। আপনি ধরেন ইনু সাহেবের দলের লোক, মেনন সাহেবের দলের লোক জায়গায় জায়গায়, তারপরে আপনার জাতীয় পার্টি, এদের যারা লেসপেন্সার ছিল, এদের যারা কি বলে উপবৃত্তি খাইতো যেসব পার্টি, সেগুলিরও তো এরকম করছে। এই লোকগুলিকে ধরতে হবে, ধইরা জেলে দিতে হবে। সবাইকে ধরতে পারবেন না, 1 কোটির মতো ক্রিমিনাল আছে। 50,000 ধরেন সিম্বলিক ওয়েতে, ধরে 7 বছর, 8 বছর, 5 বছর, যা হয় জেল দিয়ে দেন, জেল দিয়ে পাঠাই দেন, দরকার হলে উপকূলে পাঠাই দেন, দ্বীপে পাঠাই দেন। দেশকে আপনি ঠান্ডা করেন। আপনার মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে, রাস্তায় বেরোতে পারে না। এইখানে রামদাও নিয়ে ঘুরে, ওইখানে ছুরি নিয়ে করে, ওইখানে হুমকি দেয়, ওই জায়গায় ফোন করে যে আসতে বলে খুন করে ফেলাবো, 2 ঘন্টার মধ্যে খুন করে ফেলানো। এগুলো হচ্ছে, আমি নিজেই তো ভিকটিম, আমি নিজেই ভিকটিম। আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আমাকেও। তার কারা হুমকি দেয়? হুম আওয়ামী লীগের পলাতক থেকে তারা হুমকি দিচ্ছে। এখন এইটাকে কাকে বলবেন? আমি বলি থানায় বললে তো কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। আপনি কাকে বলবেন? নোবডি ইজ ইন চার্জ, দ্যাটস দ্য প্রবলেম। এখানে এটার থেকে যদি আপনার, যদি সরকার সরকার যদি স্ট্রং অ্যাকশন না নেয়, এটা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এই কিন্তু এই দায়িত্ব থেকে স্ট্রং গড়ায়। অ্যাকশন সরকারের মধ্যে সেই স্ট্রং অ্যাকশন নেওয়ার মতো ওই ক্যাপাসিটি আছে বলে আপনি মনে করেন? ওই স্ট্রং মানসিকতা আছে বলে, ওই সক্ষমতা আছে বলে মনে করেন? যিনি দায়িত্বে রয়েছেন তিনি কি সেই সক্ষমতা তার কি উনি সেই উনি সক্ষমতা একা হলো? না,
উনি একা না, ডক্টর ইউনূসেরও সেই আমি সক্ষমতা নাই। ডক্টর ইউনূসের কথা সুতরাং বাদে দিলাম, তিনি তো আর সবকিছু দেখবার কোনো সুযোগ নেই। তাকে তো আমরা যে না, কোনো দেখা তার দায়িত্ব, বিষয়ে তাকে তার তো আমরা এই তুলনামূলক জিনিসটাকে, বিচার, হ্যাঁ, সে কিন্তু ক্রাইম এই এই- স্ট্যাটিস্টিক্স এই- দেখবে না। এই যে আইন শৃঙ্খলাকে রক্ষার দায়িত্বে যিনি আছেন, যারা আছেন, তারা এই পর্যন্ত কোনো ধরনের জবাবদিহিতার মুখে নিজেদের অবস্থাকে তুলে ধরতে পেরেছেন? এই পর্যন্ত আমি কতগুলো সেজন্য ব্যর্থতার দায়ে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে? কেউ কি বলেছে যে আমরা পারিনি, দুঃখিত, আমরা সরে যাচ্ছি, অন্য কাউকে দায়িত্ব দিন? অথবা কেউ কি বলেছে আমরা এই পর্যন্ত পারিনি, কালকে থেকে আমরা নতুন উদ্যমে শুরু করব, আমরা সেই পরিবর্তনটা দেখেছি, এরকম না, কোনো ওনারা ঘটনা মনে ঘটেছে? করে কি ওনাদের একজন পাওয়া গেছে, এক্সিলেন্ট একটা একজন প্রেস সচিব পাওয়া গেছে। উনি মনে করেন যে ওনারা সবকিছু সামাল দিতে পেরেছেন, প্রায় উনি মাফলার গলায় এসব কথা বলেন। আহ, আহ, বলেন মানে কি, যে বলে না যে বস্ত্র গলায় দিয়ে কথা বলে, মানে সত্য কথা বলে, একটা গ্রামের আছে। তো উনি হুম। একটা মাফলার গলায় দিয়ে বলতেন যে সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই। আসলে সব সব ঠিকঠাক নাই। কারণ কি, যেদিকে যাচ্ছে এদিকে সামরিক শাসনের দিকে দেশ চলে যাচ্ছে, একেবারে ইনএভিটেবলি সামরিক শাসনের দিকে চলে যাচ্ছে। এবং সেটাই হবে, শেষ পর্যন্ত সবাই সেটাই চাইবে। আমিও চাই, আমি চাই কেন, এই ধরনের অনিশ্চয়তা, এই ধরনের এক অনিরাপদ হুম। পরিস্থিতিতে আমি বাস করতে চাই না। আমরা 16 বছর পর্যন্ত শেখ হাসিনা ডিক্টেটোরিয়াল অবস্থায় বাস করছি। বাসার সামনে ডিবি থাকতো, যে কোনো সময় ধরে নিয়ে যাবে, টেনশন ছিল। আহ হুম। সেই টেনশন হয়তো এখন নাই, কিন্তু একই তো কথা, যদি কোনো সন্ত্রাসবাদীর হাতে মৃত্যু হয়, সেটাও তো কাম্য না। আহ এটা এখন আমি মনে করি কি যে ডক্টর ইউনূসের এভালুয়েট করা উচিত। হুম। যদি উনি পারেন, রিসাফল করুন। আর যদি না পারেন, উনি স্যালুট দিয়ে চলে যান। ওনার হুম। ওনার প্রতি এখন আমাদের কারণ শেষ বেশিরভাগ পর্যন্ত লোকের আর ওনাকেই আস্থা আমরা নাই। কিন্তু অভিযুক্ত করব, শেষ পর্যন্ত উনিই কিন্তু না, সব এ- ঘটনার এ- দায় নিতে হবে, এটাই স্বাভাবিক। আমরা এটাই আমাদের না, এটাই শ্রদ্ধা নর্মাল, এবং এটাই ভালোবাসার নর্মাল। জায়গাতে ওনাকে ওই ধরনের প্রশ্ন আমরা বিদ্ধ করব, সেটা আমরা চাই না। আমরা চাই উনি তার সম্মান থাকাকালীনই যেন এটাকে একটা ভালো ম্যানেজমেন্টে উনি নিতে পারেন এবং সেটা দেখাতে না, পারেন। ওনার কারণ সেই না, প্রতিনিয়ত ওনার সেই আপনি দেখেন, সম্মান তো আর আবারও নাই। ঢাকার চিত্র কিন্তু, ঢাকার চিত্র চিত্র ভয়াবহ। যার সাথে আমি কথা বলছি সবাই একই কথা বলছে যে রাতের বেলা বেরোতে তাদের কোনো নিরাপত্তা নেই। হোয়াই? মানুষ নিরাপত্তার জন্যই তো এই পরিবর্তন করেছে। মানুষ কেন এখন এখন ভয়? এখন ডক্টর ইউনূসের প্রতি আস্থা আছে সামান্য কিছু পার্সেন্টেজ লোকের, অ্যাটলিস্ট আইন শৃঙ্খলার ব্যাপারে। ওনাকে ব্যক্তিগতভাবে দোষারোপ করা যায় না। মানে অন্য কোনো যে উনি মানে দুর্নীতিবাজ বা এই ধরনের করা যায় না, কিন্তু দুর্নীতিবাজ না, এটি একমাত্র যোগ্যতা না। আপনার দেশের লোককে নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা যদি না দিতে পারে, তাহলে অন্য কারোর কাছে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। যদি এইভাবে তো চলতে পারে না, এটা এভাবে চলে দেশের ভিতরে। আপনি আবার আপনি কোনটা রেখেছে বিদেশে, এই পর্যন্ত বলুন? আমরা সেই সর্বপ্রথম শুরু থেকে বলেছিলাম যে পুলিশকে সম্পূর্ণভাবে সংস্কার করতে হবে। আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছে তাদেরকে ব্যাপকভাবে তাদেরকে, জিল্লুর ভাই অবশ্যই খুব আপ- ভালোভাবে বলতে পারবে কোনটা শুনেছে বলেন। আচ্ছা, সে আগের আচ্ছা, জায়গাতে আছে এবং সেই আগের সেট আপ নিয়ে আপনি চলছেন, মানে অন্তত পক্ষে আপনি যারা। দেখেন, আমি কি একটা মিনিট শুধু বলি, যদি অ্যালাউ করেন। আপনার যে এই 6 মাস হয়ে গেল, আমরা কিন্তু আপনার প্রোগ্রামে বলছিলাম যে আরো পুলিশ নেয়ার জন্য, আরো রাইট, অনেক পুলিশ নেয়ার জন্য। সেই সেই শুরু থেকে এটাই পুলিশের বললাম ট্রেনিং, আমরা। হুম। আচ্ছা, পুলিশের ট্রেনিং এ লাগে মাত্র 3 মাস। 3 মাস বা 6 মাস, আজকে তো সব পুলিশ, আপনি 1 লক্ষ পুলিশ নিতেন, আপনি 2 লক্ষ পুলিশ নেন না কেন, বা 1 লক্ষ নেন, 1 লক্ষ পুলিশ নিলে এই যে অনেক যুবক তরুণ, তাদের চাকরি হইতো, তাদের চাকরি হইতে পারতো, এবং রাইট। দেশে আইন শৃঙ্খলাটা ফিরে আসতো। এবং সেই পুলিশ হয়তো আপনার বিনা টাকায় তারা ঢুকতো, তারা ছাত্ররা যোগ্যতার এটা, ভিত্তিতে এই ঢুকতো। ছাত্র এটা করে দেখিয়েছে না? কমপক্ষে 1.5-2 মাস তো তারা নিজেরা স্বেচ্ছাশ্রম দিয়ে পুরো ট্রাফিক থেকে শুরু করে আরো আইন শৃঙ্খলাকে তারা সামাল দিয়েছে। কোনো এখনো তারা পারিশ্রমিক নেই। ট্রাফিকের হেল্প করে, তারা এখনো ট্রাফিকে হেল্প করে, আমি দেখি জায়গায় জায়গায় ছাত্রদের একটা অসাধারণ কাজ করছে। এই কয়েকজন মিলে ছাত্রদেরকে, একটা গন্ডারের চামড়ায় সব, গন্ডারের চামড়া তারা নিয়ে বসে আছে, আবার তারা গন্ডারের চামড়া গায়ে দিয়ে বসে আছে। এই কয়েকজন মিলে মনে করছে যে কে কি বললো যায় আসে না, আমরা আমাদের মতো চলতে থাকি। এটাই এটাই হচ্ছে, এই এই অ্যাটিটিউডটাই হচ্ছে সবচেয়ে খারাপ অ্যাটিটিউড। এইভাবে তারা তো টিকে থাকতে পারবে না। তাদের হুম। প্রতি আস্থা নাই, আমার আস্থা নাই, আমার কোনো আস্থা নাই, কারণ আমি বিশ্বাস করি না যে এরা কোনো ভালো কিছু কাজ করতে পারবে। হুম। ঠিক। এরপরে চাঁদাবাজি চলছে, কোনো ধরনের ব্যবস্থা নাই। এরপর দেখা যাচ্ছে যে ছিনতাই চলছে।
হ্যাঁ, এরপর দেখা শুনেন, যাচ্ছে যে এরা এরা ফ্যাসিবাদের শেষ চিহ্ন হিসেবে বঙ্গবন্ধু ভবনটাকে ধরলো, বঙ্গবন্ধু ভবন উড়িয়ে দিয়ে বুলডোজার মিছিল করে। কিন্তু ফ্যাসিবাদের শেষ চিহ্ন কিন্তু বঙ্গবন্ধু ভবন না। ফ্যাসিবাদের শেষ চিহ্ন হচ্ছে টেম্পো স্ট্যান্ডে যে চাঁদাবাজি করে, বাসের থেকে যে চাঁদা নেয়, আপনার যে এনবিআর এ যে ওই ট্যাক্স মওকুফ করার জন্য হুম, দুর্নীতি করে, আপনার ট্রেড লাইসেন্সে যে দুর্নীতি করে, ঘুষ খায় যে, তারা হচ্ছে ফ্যাসিবাদের শেষ চিহ্ন। এদেরকে উচ্ছেদ করা, নিশ্চিহ্ন করাই ছিল এই আন্দোলনের মূল্য। মুখ্য উদ্দেশ্য। কিন্তু এটা করতে পারতো ছাত্ররা, করতে পারতো তরুণরা, করতে পারতো, কিন্তু তরুণদেরকে কাউকে কাউকে মন্ত্রণালয়ে নেওয়া হলো, কাউকে কমিটিতে নেওয়া হলো, কাউকে নেওয়া হলো না, করে সেখানে তাদেরকে ছিন্ন বিশাল ভিন্ন করে, ডিসক্রিমিনেশন করা হয়েছে, রাইট। ডিসক্রিমিনেশন করে, ছিন্ন ভিন্ন করে। তারা কেন দল করে ক্ষমতায় যাবে? তাদের ক্ষমতায় যাওয়ার, আপনি চিন্তা করেন, একজন প্রফেসর, বলা হয়েছে একজন ছাত্র শিক্ষিত জনতার লোক। আন্দোলন, ছাত্ররা আর ছাত্রদের সংশ্লিষ্ট কয়েকজন ছাড়া জনতা কোথায় আছে সরকারে, আমার বলেন তো। আপনি আর একটা জিনিস দেখেন, একজন শিক্ষিত লোক, একজন বয়স্ক লোক, প্রফেসর, সে ছাত্রদেরকে বলতেছে যে তোমরা পড়াশোনা বাদ রেখে তোমরা এসে দল করো। এটা কিভাবে হয়? এখানে এই যারা আছে অনেকেই আছে ইন্টারমিডিয়েট পাস, অর্থাৎ তারা গ্রাজুয়েশন শেষ করে নাই, তাদেরকে হাফ এডুকেটেড থাকার জন্য এনকারেজ করা হচ্ছে। এটা তো হতে পারে না। যে কোনো লোকের, শিক্ষিত লোকের বা বিবেকবান লোকের উচিত হচ্ছে ছাত্রদেরকে বলা, তোমরা তোমাদের শিক্ষাটা সমাপ্ত করো। যদি শিক্ষা সমাপ্ত না করেই যদি লোকে ভালোভাবে সাকসেসফুল হয়, তাহলে সব ইউনিভার্সিটি রাখেন কেন? আপনারা বন্ধ করে দেন। আপনাদের পূর্ণ পুরোপুরি শিক্ষার দরকার নাই। এই যে কাজগুলি হচ্ছে নিজেদের স্বার্থে, তারা এই তরুণ সমাজকে ব্যবহার করলো, তরুণ সমাজের যে অসাধারণ কাজ করে দিছে একটা। আপনার 100 বছর পরেও মনে থাকবে এই সে যে তরুণরা সংঘবদ্ধ হয়ে বুকের রক্ত দিয়ে তারা একটা ডিক্টেটরকে সরিয়ে দিছিল। সেই সেই যে অভ্যুত্থান, সেই যে স্পিরিট, সেই স্পিরিটকে কয়েকজন লোক নিজ স্বার্থে ধ্বংস করে দিছে। সেই স্পিরিটটা রাখা উচিত ছিল। সেই স্পিরিটের উপর ভিত্তি করে এই বাংলাদেশের দুর্নীতি, দুঃশাসন, অনিয়ম, সবকিছু, বৈষম্য, সবকিছু একেবারে পারতাম উড়িয়ে আমরা। দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠতে পারতো। সেই সুযোগ দেয়া হলো না। তাদেরকে এখন ভাগ যোগ করে এই ইলেকশনের প্রক্রিয়ার মধ্যে ঢুকাই দিচ্ছে। ইলেকশন প্রক্রিয়া তারা জি, যাবে কেন? তারা নিজেরাই একটা শক্তিতে, নিজেরাই একটা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে, নিজেরাই তাদের একটা অন্যান্য শক্তি ছিল। রাজনৈতিক। জি, তারা একটা স্ট্রং এটা তো শক্তি ছিল বলেই তো শেখ হাসিনাকে খেদাইতে পারছে। সেই দর্শক আলোচনা করেছেন, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন, সবাই এখন এটাই ভাবনা চিন্তা হচ্ছে, কিন্তু আসলে এই টাকা কি আন্দোলনে খরচ করা হয়েছে, আন্দোলনের জন্য, নাকি হাসিনা এই টাকা এনেছেন কারো মাধ্যমে, কোনো এনজিওর জন্য এনে তারা টাকাটা মেরে দিয়েছে? এখানে কিন্তু দুইটা প্রশ্ন ওঠে। তো যদি যেহেতু আমেরিকা এটা বের করেছে, তো অতি শীঘ্র আমরা জানতে পারবো যে এই টাকাটা কোথায় খরচ হয়েছে, এই 350 কোটি টাকা কোথায় গিয়েছে, কেন গিয়েছে। হাসিনা প্রথমে যদি আমেরিকা কাজ করে থাকে, তাহলে আমেরিকা করতেই পারে, কারণ হাসিনা আমেরিকার বিরুদ্ধে অনেক কাজ করেছে, আমেরিকার বিরুদ্ধে অনেক কথা বলেছে, যেগুলা মানে আমেরিকার যাই না সমস্ত হুমকি দামকি হাসিনা দিয়েছে। তো যাই হোক, হাসিনা হয়তো বা বুঝতে পেরেছে লাস্ট পর্যায়ে যে আসলে তার পতনটা কেন হয়েছে। তো আমরা সেটা আরো স্পষ্ট করবো। তো আমরা যতটুকু সামনে দেখেছি যে আমাদের দেশের সাধারণ মানুষ, শিক্ষার্থীরা, তারা রক্ত দিয়ে হাসিনাকে বিদায় করেছে। আমরা মনে করি না এই অভ্যুত্থানের ভিতরে কারো কোনো ভূমিকা আছে।